এই যে আপনি একটু তাড়াতাড়ি ওঠেন না, আম্মু বলেছে সকাল সকাল দুজনকে গোসল করে নিতে। উফ, এরকম করছো কেন? আমাকে আরেকটু ঘুমাতে দাও। আমি কখনোই এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। তুমি গোসল করে নাও, আমি পরে গোসল করে নেব। আরে এই যে আপনি শুনতে পাচ্ছেন না? এই যে আপনি শোনেন আমার কথা। আরে কিসের তখন থেকে আপনি আপনি করছো? আমি তোমার স্বামী, আমাকে তুমি তুমি করে বলবে। তাছাড়া আমার একটা নাম আছে, তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, সমস্যা নেই। আরে এটা আপনি কি বলছেন? আমি তো শাশুড়ি আম্মুকে বলেছিলাম আপনাকে নাম ধরে ডাকতে, কিন্তু শাশুড়ি আম্মু তো আমাকে বলল আমি যেন আপনাকে আপনি আপনি করে ডাকি। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা এখন বাদ দাও। তুমি আমাকে এইটা বলো যে তুমি আমাকে এত সকাল সকাল ঘুম থেকে কেন উঠালে? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ক্ষুধা লেগে গেছিল, তাই আমি কিচেনে গিয়েছিলাম কিছু খাবার খাওয়ার জন্য। আর তখনই আম্মু বলল আগে গোসল করে আসতে, তারপর রান্নাঘরে যেতে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আমি তো আগে দুপুরে গোসল করতাম, এখন কেন আমাকে সকাল সকাল গোসল করতে হবে? আসলে বিয়ের পর সবাইকে সকাল সকাল গোসল করতে হয়। কিন্তু এখন তো অনেক শীত, শীতের মধ্যে আমি গোসল করব কিভাবে? এই শীতের মধ্যে যদি আমি গোসল করি তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি ওয়াশরুমে যাও, আমি তোমার জন্য গরম পানির ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের ট্যাপ দিয়ে গরম পানি বের হয়। ও মা, তাই নাকি? কিন্তু আমি যখন আমাদের বাসায় গোসল করতাম তখন তো দুপুরবেলা গোসল করলেও চুলা থেকে পানি গরম করে নিয়ে তারপর গোসল করতাম। শীতকালে আমার গোসল করতে ভালো লাগে না। কিন্তু আমার বউরানীটা এখন থেকে আর সেসব কথা বললে চলবে না। এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন থেকে প্রতিদিন তোমাকে সকালেই গোসল করতে হবে। কিন্তু আমার তো ঠান্ডার প্রবলেম আছে, একটু ঠান্ডা লাগলে আমি আবার নিঃশ্বাস নিতে পারি না, নাক বন্ধ হয়ে আসে। তখন কি হবে? উফ আল্লাহ, এ আমি কি ঝামেলায় পড়লাম সেটা তো বুঝতেই পারছি না। এখন আমি এই মেয়েকে বোঝাবো কি করে যে বিয়ের পর সকালবেলা গোসল করতে হয়? যদি এই মেয়ের সঙ্গে আমার সেরকম কিছুই হয়নি, এটুকু একটা বাচ্চা মেয়ে, তার সঙ্গে আমি আর কী বা করব? এমনিতেই যে মুখ পাতলা, সব কিছু সবার সঙ্গে বলে দেবে, তাই তো আমি আর রিস্ক নিতে চাইনি। এগুলোই নীল মনে মনে ভাবছিল, আর ভাবছিল কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আসলে গতকালকেই নীলের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। মেয়েটা তার চাইতে বয়সে অনেক ছোট, জ্ঞান বুদ্ধি কম। তাছাড়া মেয়েটার যতটুকু বয়স অনুযায়ী ও মেয়েটার জ্ঞান বৃদ্ধি অনেক কম, বা হয়নি বললেই চলে। এগুলোই চিন্তা করছিল নীল। তখনই হঠাৎ নেহা বলে ওঠে, আচ্ছা শোনো না, আমি না এসব করে থাকতে পারছি না, আমাকে একটা প্লাজো আর টি শার্ট এনে দেবেন? ঠিক আছে, আমি তোমাকে বিকাল এনে দেব। এখন একটু দয়া করে এই শাড়িটা পরে থাকো, আর আমি তোমাকে প্লাজো আর টি শার্টও এনে দেবো। ঠিকই, কিন্তু সেগুলো রুমের ভিতরে পরতে হবে। সেগুলো পরে কিন্তু তুমি রুমের বাইরে যেতে পারবে না। আরে এসব আপনি কি বলছেন? তার মানে আমাকে সারাদিন এই রুমের মধ্যে বন্ধ হয়ে থাকতে হবে? কিন্তু আমি তো কখনো এইভাবে রুমের মধ্যে বন্ধ হয়ে থাকতে পারি না। আমার তো সবসময় উড়ে বেড়ানোর অভ্যাস, আমি সবসময় ঘুরে বেড়াতে ভালোবাসি। নেহা প্লিজ, তুমি আমার কথাটা শোনো আর বোঝার চেষ্টা করো। তখন তোমার বিয়ে হয়নি, আর এখন তোমার বিয়ে হয়ে গেছে। দুইটা সময়ের মধ্যে একটু তফাৎ আছে, সেটা তোমাকে বুঝতে হবে। আগে তুমি মেয়ে ছিলে, আর এখন তুমি আমার বিয়ে করা বউ। তাই আমি তোমাকে যেটা বলবো তোমার সেটাই শুনতে হবে। আচ্ছা জামাই, ঠিক আছে, তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই শুনবো। এখন আগে বিছানা থেকে নামো আর গোসল করে আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার খাবার খেতে হবে, আম্মু বলেছে দুজন একসঙ্গে খাবার টেবিলে যেতে, নয়তো হয়তো খাবার দিবে না। এই বলে নেহা কোনো কিছু ছাড়াই ওয়াশরুমে ঢুকে গেল। সে কাপড় চোপড় খুলে তারপর ফ্রেশ হতে শুরু করলো। তার ফ্রেশ হওয়া শেষ হলে সে বাথরুম থেকে কাপড় ছাড়াই বের হয়ে আসছিল। তখনই নীল বলল, আরে আরে, এটা তুমি কি করছো? তুমি কোনো কাপড় চোপড় ছাড়াই কেন ওয়াশরুম থেকে বের হয়ে আসছো? কেউ যদি এখন রুমে চলে আসে তারপর কি হবে ভাবতে পেরেছো? কেউ কেন আমাদের পার্সোনাল রুমে আসতে যাবে? তাছাড়া আমি তো আমার বাসায় সবসময় এরকমই করতাম, ওয়াশরুম থেকে কাপড় চোপড় ছাড়াই আমার রুমে চলে আসতাম, তারপর বিছানার উপর কাপড় চোপড় পরে নিতাম। আরে বাবা, ওটা তখন তোমার বাসা ছিল, আর এটা তোমার শ্বশুরের বাসা। এখানে ওইসব কিছু করা চলবে না। এখানে তোমাকে একটু ভদ্রভাবে ভালোভাবে থাকতে হবে। আর একটা কথা তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, তুমি যদি এখানে এসব কিছু করো তাহলে কিন্তু আমি তোমাকে এখানে রাখবো না, তোমার বাবার বাসায় দিয়ে আসবো। না জামাই, তুমি এসব কথা বলো না, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমাকে যা করতে বলবা আমি তাই করব, কিন্তু তুমি আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসার কথা একদম বলবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার ঘুম আসবে না রাতে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন ওয়াশরুমের ভিতরে যাও, তারপর
জামা কাপড় পরে বাইরে আসো। নেহা তখন আর কোনো কথা না বলেই ওয়াশরুমের ভেতরে চলে গেল। আর এদিকে নীল আলমারি থেকে নেহার কাপড় চোপড়গুলো ওয়াশরুমে দিয়ে গেল। কিছুক্ষণ পর কাপড় চোপড় পরিয়ে নেহা বাইরে আসতো আর নীলকে বলল, আচ্ছা জামাই, দেখো তো আমাকে কেমন লাগছে? একদম সুন্দরী পুতুল বউয়ের মতো লাগছে না? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পুতুল পুতুল লাগছে। মনে চাই তোমাকে শোকেজে সাজিয়ে রাখি। ওমা না জামাই, তুমি একদম ওটা করবে না। আমি তোমার বউ, আমি তোমার সঙ্গেই থাকবো, অন্য কোথাও যাব না। প্লিজ তুমি আমাকে দূরে ঠেলে দিও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আরে বাবা ঠিক আছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এখন চুলগুলো আঁচড়ে নাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। এই বলেই নীল ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। আর এইদিকে নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুলগুলো আশ্রয় নিল। তো ভিউয়ার্স, চলুন নীল যতক্ষণে ফ্রেশ হয়ে আসে ততক্ষণে আপনাদের কাছে এই গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। এতক্ষণ আপনারা যে দুজনের কথাবার্তা শুনলেন তারাই হলো আমাদের এই গল্পের নায়ক আর নায়িকা। আমাদের গল্পের নায়ক এই বছর অনার্স ফাইনাল ইয়ারই পড়াশোনা করছে, আর যে পিচ্ছি মেয়েটার কথা শুনতে পেলেন ও হলো আমাদের গল্পের নায়িকা। এই বছর সবেমাত্র ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। রাস্তায় কোনো একটা দুর্ঘটনা চক্রে তাদের দুজনের পরিচয় হয়। তখন থেকেই দুজনের কথা বলা আর তারপর ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হওয়া আর ভালোবাসার পরিণতি দিতে গিয়ে বিয়ে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। এদিকে নীল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল নেহা নিজের চুলগুলো চিরুনির সঙ্গে আটকে দিয়েছে, কোনোভাবেই ছুটাতে পারছে না। আরে নেহা, এটা তুমি কি করলে? এত বড় মেয়ে হয়েছো, এখনো তুমি নিজের চুলগুলোর জট ছাড়াতে পারো না? দেখো না, আমার চুলগুলো সব চিরুনির সঙ্গে আটকে গেছে। যেভাবে রাতে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম ঠিক সেভাবেই আমার চুলগুলো চিরুনিটাকে জড়িয়ে ধরেছে, আর ছাড়ছেই না। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছ। তোমার চুলগুলো একদম তোমার মতো। তুমি যেমন রাতের বেলা আমাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরো যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠিক তেমনি তোমার চুলগুলোও চিরুনিটাকে সেভাবেই জড়িয়ে ধরেছে। যাই হোক, এখন আমার কাছে আসো, আমি তোমার চুলগুলো আঁচড়ে দেই। নেহা তখন আর কোনো কথা না বলেই নীলের সামনে এসে দাঁড়ালো, আর তারপর নীল নেহার চুলগুলো সুন্দর করে আশ্রয় দিল। নেহা চুলগুলো দেখতে অসম্ভব সুন্দর, একদম সিল্কি সফট আর অনেকটাই লম্বা। নেহা যখন তার বাবার বাসায় থাকতো তখন তার ওই সব কাজগুলো তার আম্মু করে দিত। এখন তার এখানে তো আর আম্মু নেই, তাই তার মোটামুটি অনেক কাজ নীলকেই করে দিতে হয়। নেহা মেয়েটা কিন্তু এমনিতে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু সমস্যা হলো তার বাচ্চা সুলভ আচরণগুলো। বাচ্চামি যেন তাকে ছাড়তেই চায় না, সব সময় বাচ্চাদের মতো থাকে। যাই হোক, এদিকে নীল নেহার চুলগুলো আশ্রয় দিল আর তারপর তাকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। ততক্ষণে সবাই খাবার টেবিলে চলে এসেছে। সবাই একসঙ্গে বসে সকালের নাস্তাটা সেরে নিল। আর তখন নীলের আম্মু নেহাকে বলল, নেহা, তোমার আম্মু ফোন করেছিল। তোমার আম্মু বলল একবার ওই বাসা থেকে ঘুরে আসতে। আম্মু, তুমি আমার ওই আম্মুকে বলে দাও আমি আর ওই বাসায় যাব না। ওই বাসায় তো আমার আর জামাই নেই, এই বাসায় আমার জামাই আছে। আমি আমার জামাইয়ের কাছেই থাকবো। আমি আমার জামাইকে ছাড়া থাকতে পারবো না, আমার একটুও ভালো লাগে না। নেহার এমন কথা শুনেই ডাইনিং টেবিলে বসা সবাই লজ্জায় পড়ে গেল। আসলে কি বলবে কেউ কিছু ভেবে পাচ্ছে না। এত বড় একটা মেয়ে হয়েছে কিন্তু এখনো বাচ্চাদের মতো আচরণ আর অগোছালো কথাবার্তা। নীল ততক্ষণ এই পরিবেশটা শান্ত করার জন্য নেহাকে বলল, নেহা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমিও তোমার সঙ্গে যাব। তোমাকে একা একা কোথাও যেতে হবে না। এখন থেকে তুমি যেখানে যাবে সেখানে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে জামাই, তাহলে আমি রাজি আছি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। বলতে বলতে সবাই মিলে নাস্তা শেষ করে নিজেদের রুমে চলে গেল। নেহা রুমে গিয়ে নীলকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আচ্ছা জামাই, আমার সবগুলো পুতুল তো ওই বাসায় রেখে এসেছি। তুমি আমাকে কিছু পুতুল এনে দেবে, আমি খেলবো। আমার না সারাদিন একা একা ভালো লাগে না। আমি ওই বাসায় সবসময় পুতুল নিয়ে খেলা করতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আজ বিকালেই তোমাকে নিয়ে বাইরে যাব, আর সেখান থেকে ফিরে আসার সময় তোমার জন্য তোমার পছন্দ মতো অনেকগুলো পুতুল কিনে আনবো।
ঠিক আছে জামাই, থ্যাংক ইউ সো মাচ, সত্যি তুমি অনেক ভালো। মুয়া। এই বলে নেহা নীলের গালে একটা পাপ্পি দিয়ে দিল। নীল তো একদম অবাক। যাই হোক, এভাবে দেখতে দেখতে দুপুর ঘনিয়ে বিকেল হয়ে এলো। আর তখনই নীল নেহাকে রেডি হতে বলল। নেহা, আমরা এখনই বাইরে ঘুরতে যাব। তুমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে জামাই, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, কিন্তু আমি কি পরে যাব? আমি তো শাড়ি পরে খুব একটা হাঁটতে পারি না। আজকের দিনটা একটু কষ্ট করে চালিয়ে দাও। তোমাকে তো বললাম আমি আজ তোমাকে নিয়ে অনেক কেনাকাটা করব। তোমার জামা কাপড়, পুতুল আর যা প্রয়োজন হয় সব কিছুই আমি তোমাকে কিনে দেব। ঠিক আছে জামাই, তুমি তো আমার সঙ্গে যাচ্ছ, তাহলে আর কোনো সমস্যা হবে না। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দাও, তাহলে আর আমার চিন্তা কিসের? এরপরে নীল আর নেহা দুজনে রেডি হয়ে নিল। তারা যখন রেডি হয়ে নিচে নামলো, তখনই নীলের আম্মু তাদের জিজ্ঞাসা করল। কি ব্যাপার নীল, তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, আসলে নেহার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, সেগুলোই কিনতে যাচ্ছি। তোমাকে বলতে মনে ছিল না, তাই বলা হয়নি। একটা কাজ করো, আমাদের জন্য রান্না করো না, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। আর তোমার কিছু প্রয়োজন হলে আমাকে মেসেজে বলে দিও, আমি নিয়ে আসবো। আমাদের কিছু লাগবে না, নেহার যা যা লাগবে সব কিছু কিনে দিও। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু তুই আর নেহা দুজনেই কলেজে যাবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই আম্মু। আর একটা কথা, তুমি একটু আব্বুকে ফোন দিয়ে বলে দাও আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো দিয়ে সব কিছু কেনাকাটা হবে না। আব্বুকে বলো আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিতে। তোর আব্বুকে বলতে হবে না, আমার কাছে এই 20,000-এর মতো টাকা আছে, এগুলো নিয়ে যা। এই বলে নীলের আম্মু আলমারি থেকে টাকাটা বের করে নীলের হাতে তুলে দিলেন। আর তারপর নীল নেহাকে নিয়ে বেরিয়ে পড়ল। বিকেলের দিকে তারা একটু ঘোরাঘুরি করলো। আর তারপরেই তারা শপিং মলে চলে আসলো। সেখান থেকেই নেহার জন্য অনেক কিছু কেনাকাটা করলো, জামা কাপড়, পুতুল, আরও প্রয়োজনীয় অনেক কিছু। তারপর দুজনেই ডিনার করে রাত 11টার দিকে বাসায় ফিরে আসলো। বাসায় আসতেই নীলের আম্মু দরজা খুলে দিল। নেহা নীলের আম্মুকে দেখে বলতে লাগলো। আম্মু, আমার জামাইটা খুব ভালো, আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। এই যে দেখো, আমি যা বলেছি তাই কিনে দিয়েছে। সত্যি আমার জামাইটা অনেক ভালো, আমার জামাইয়ের মতো মানুষ হয় না। হ্যাঁ সত্যি, আমার জামাইটা অনেক ভালো। তোমার জামাইটাকে দেখে রেখো যেন অন্য কেউ ছিনিয়ে নিয়ে না যায়। তুমি কোনো চিন্তা করো না আম্মু, কোনো রাক্ষসী যদি আমার জামাইকে নিতে আসে তাহলে আমি ওই রাক্ষসীটাকে একদম খুন করে ফেলবো। কার এত বড় সাহস যে আমার জামাইকে নিতে আসবে? তাকে কি আমি জীবন নিয়ে ফিরে যেতে দেবো নাকি? এত ভালো একটা জামাই পেয়েছি, আমি তাকে কি হারিয়ে ফেলবো নাকি? যদি কোনোদিন নিজের থেকে হারিয়ে যায় তাহলে তখন তুমি কি করবে? এরকম কথা কখনো বলবে না তুমি। আমার লক্ষ্মী মন্তর একটা জামাই, তোমাকে আমি কোনো দিনও হারিয়ে যেতে দেব না। তোমাকে আমি আমার ভালোবাসায় সারা জীবন বেঁধে রাখবো। কথাটা বলে নেহা নীলকে জড়িয়ে ধরে একদম কেঁদে দিল। নীল তার আম্মুর সামনে এমন অবস্থায় অনেকটাই লজ্জা পেয়ে গেল। নেহাকে কোনো রকমে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো। আরে বাবা, তুমি কান্না করছো কেন? আমি তো এমনিতেই তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আমি কি সত্যি সত্যি বলেছি নাকি? আমি তো সারা জীবন তোমারই থেকে যাব, তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। এরকম কথা আর কখনো বলবে না। তুমি জানো না আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। তাহলে তুমি কেন এরকম কথা বলো? আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এরকম হবে না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম কথা বলবো না যে কথা তোমাকে কষ্ট দেবে। ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করে দিলাম, তবে এটাই কিন্তু শেষবার। এরপর কিন্তু আর কখনোই তুমি মাফ চাইতে আসবে না। আমি তোমাকে কখনোই মাফ করবো না এরকম করলে। অতঃপর নীল নেহাকে নিয়ে রুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা নেহা ঘুমাচ্ছে, আর এদিকে তার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। তাই নীল তাকে ডাকতেছে। এই নেহা, নেহা কি হলো? তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? তোমার তো কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। আমি তোমাকে তোমার কলেজে নামিয়ে দিয়ে তারপর ভার্সিটিতে যাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। জামাই, আমি কলেজে যাব না, এখন আর পড়াশোনা করতে ভালো লাগে না। তাছাড়া এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে কি করব? আমি পড়াশোনা করব না। এরকম বললে কিন্তু হবে না। তুমি না আমায় ভালোবাসো, তাহলে আমার সব কথা শুনতে হবে তোমাকে। আমি যেটা বলবো সেটাই করতে হবে, তা না হলে কিন্তু আমি তোমায় ভালোবাসবো না।
এই তোমায় বলে দিলাম। জামাই, তুমি সবসময় আমার সঙ্গে এরকম কেন করো? তুমি সবসময় শুধু আমাকে ভয় দেখাতেই থাকো। আমি তো তোমায় খুব বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। ঠিক আছে, আমায় ভয় দেখিও না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এই কথা বলেই নেহা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে কলেজের ড্রেস পরে নিল। কলেজের ড্রেস পরে মেয়েটাকে সত্যিই একদম পিচ্ছি পিচ্ছি লাগে। তার আচরণের সাথে একদম মিলে যায়। যাই হোক, মাশাআল্লাহ, নেহাকে দেখতে ভালোই লাগে। রেডি হয়ে তারপর নিচে এসে নাস্তা করে নিল। নেহা, তোমার যদি কলেজ ছুটি হয়ে যায় তাহলে কিন্তু তুমি ক্যাম্পাসে অপেক্ষা করবে। নীল যতক্ষণ তোমাকে নিতে না আসবে ততক্ষণ কিন্তু ক্যাম্পাস থেকে তুমি একদম বের হবে না। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ আম্মু, আমার একদম সব কিছু মনে থাকবে। আমার জামাই যতক্ষণ আমাকে নিতে না আসবে ততক্ষণ আমি ক্যাম্পাস থেকে এক পাও বের হব না। এই তোমায় ছুঁয়ে কথা দিলাম। আর নীল, তোকে বলছি, তুই তো নেহার সম্পর্কে সব কিছু ভালো করেই জানিস, তাই ভার্সিটি ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই তুই নেহার কলেজ চলে আসবি। রাস্তায় কিন্তু 1 মিনিটও দেরি করবি না। যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে কিন্তু তোর খবর আছে, এটা আমি তোকে বলে দিলাম। আম্মু, তুমি কোনো চিন্তা করো না। আমি ঠিকভাবে নেহাকে বাসা পর্যন্ত নিয়ে আসব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। নেহা, এইবার চলে যাওয়া যাক, তা না হলে আবার দেরি হয়ে যাবে। এই বলে নীল আর নেহা দুজনেই বাসা থেকে বের হলো। গাড়িতে উঠতে যাবে তখনই পেছন থেকে নেহা বলল, আমার জামাই গাড়িতে করে যাবে না। তুমি না অনেক সুন্দর বাইক চালাতে পারো। তোমার সঙ্গে বাইকে করে যাব। তুমি বাইক চালাবে আর আমি পেছন থেকে তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো। বাংলা সিনেমায় দেখেছিলাম। আহ, কি যে শান্তি। প্লিজ তুমি বাইকে নিয়ে চলো। কিন্তু তোমার তো আবার গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে। তুমি যদি আমার বাইকের পিছনে বসে ঘুমিয়ে পড়ো তখন কি হবে? তুমি তো রাস্তায় পড়ে যাবে। তখন আমি আমার বউটাকে তো হারিয়ে ফেলবো। না জামাই, আমি রাস্তায় একদম ঘুমাবো না। এই যে তোমায় আমি প্রমিস করলাম আমি একদম সজাগ থাকবো আর তোমায় জড়িয়ে ধরে ভালোবাসার স্বাদ নেব। প্লিজ জামাই, চলো বাইকে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু একদম ঘুমানো চলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে মাইট দিব। এই বলে নেহাকে বাইরে দাঁড় করিয়ে রেখেই নীল রুম থেকে বাইকের চাবি নিয়ে আসে। আর তারপর বাইক বের করেই নেহাকে নিয়ে নেহার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 15 মিনিটের মতো লাগলো নেহার কলেজের সামনে এসে পৌঁছাতে। নীল কলেজের সামনে এসেই নেহাকে বলল, এবার গাড়ি থেকে নামো, আমি তোমার কলেজের সামনে চলে এসেছি। আর এই নাও, এটা তোমার টিফিন খরচ। টিফিনের সময় কিছু কিনে খেয়ে নিও। ঠিক আছে জামাই, আসি তাহলে। কলেজ গেটের সামনে কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়েছিল। তাদের সামনে নেহা নীলকে কিস করে বসলো। নীল অনেকটাই লজ্জায় পড়ে গেল, কারণ ওই ছাত্রছাত্রীগুলো নীলের দিকে হতবাক হয়ে তাকিয়েছিল। নীল তখন কোনো কথা না বলে চুপচাপ গাড়িটা ঘুরিয়ে সেখান থেকে চলে গেল, কারণ এখানে বেশিক্ষণ থাকলে তারপর নেহা কী করে বসবে তার কোনো ঠিক নেই। এদিকে নীল ভার্সিটিতে এসে পৌঁছালে তখনই তার বান্ধবী রিয়া এসে তাকে বলল, কি ব্যাপার দোস্ত, শুনলাম বিয়ে করেছিস, তো আমাদের মিষ্টি খাওয়ালি না কেন? ধুর, আর বলিস না। কেন যে নিজে নিজে নিজের কপালে কুড়োল মারতে গেলাম আল্লাহই ভালো জানে। মেয়েটাকে ফ্যামিলির পছন্দ মতো বিয়ে তো করে নিলাম। মেয়ে তো একদম বোকার রাজ্যে বসবাস করে। আরে দোস্ত, কি যে বলিস, তোর বউ আবার বোকার রাজ্যে বসবাস করে? এটা হতে পারে নাকি? ঘটনাটা কি হয়েছে খুলে বল তো শুনি। মেয়েটা ইন্টারে পরে থেকে কিন্তু বাচ্চাদের মতো আচরণ করে, সব সময় শুধু বাচ্চামি করে, কোনো কিছুই বোঝে না। এত বড় মেয়ে হয়েছে, এখনও নাকি তার পুতুল নিয়ে খেলার শখ, তাই কালকে কতগুলো পুতুল কিনে দিয়েছি। দোস্ত, আসলেই তোর কপালটা বলতে হয়। ভার্সিটির কত মেয়েরা তোর পিছনে লাইন মারতো, তুই তাদেরকে পাত্তাও দিস না। এরকম একটা পিচ্চি মেয়েকে বিয়ে করতে গেলি যে কিনা ইন্টারে পড়া অবস্থায় পুতুল নিয়ে খেলতে চাই। দোস্ত, তোর কপালটা একদম ফাটা কপাল বলতে হয়। হ্যাঁ রে, একদমই তাই। এখন চল ক্লাসে যাওয়া যাক। অনেক দিন তো ক্লাসে আসা হয় না। আর তুই নোটগুলো আমায় একটু দিয়ে দিস তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সবগুলো নোট তোকে দিয়ে দিব। এখন বল আমাদের ট্রিট কবে দিবি? আমি আছি আমার জ্বালায় আর তোরা আছিস তোদের ট্রিট নিয়ে। ঠিক আছে, সমস্যা নেই, তোদের ট্রিট দিব, কিন্তু আমার বউটাকে আমি কিভাবে একটু বুদ্ধিমান বানিয়ে তুলতে পারি সেই ব্যবস্থাটা যদি দিস তোরা তাহলেই। এটা কোন ধরনের কথা দোস্ত? আমি তো সেটাই বুঝতে পারছি না। বিয়ে করলি তুই তোর ফ্যামিলির পছন্দের, আর এখন কি না আমাদের এসব কথা বলছিস?
বিয়ের আগে তো একবার তোর বউয়ের সঙ্গে আমাদেরকে দেখাও করালি না। তখন তো একদম নাচতে নাচতে বিয়ে করতে চলে গেছিস, আর এখন এগুলো কেন বলছিস? দোস্ত, আমি জানি না এই মেয়ে কখন আমার মান ইজ্জতের 12টা বাজিয়ে যায়। কাল আব্বু আম্মুর সামনে আমাকে জড়িয়ে ধরে কিস করেছে, আর এখন তাকে কলেজে নামিয়ে দিয়ে আসার সময় তার বন্ধুদের সামনে আমায় জড়িয়ে ধরে কিস করেছে। বল, আমার কি একটু লজ্জা লাগে না? আরে দোস্ত, লজ্জা লাগবে কেন? তোর বউ তোকে আদর করবে না তো কাকে আদর করবে? একটা মাত্র জামাই পেয়েছে, তাও আবার তোর মতো হ্যান্ডসাম গুড লুকিং। তাহলে কি তাকে আদর না করে থাকা যায় নাকি? আমি হলে তো সারাদিন ঘরের দরজা বন্ধ করে আদর করতাম। তুইও ঠিক ওই রকমই, ওইটার মতোই পাগল। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাওয়া যাক। এখন ফালতু কথা বলে সময় নষ্ট করতে আমার একদম ইচ্ছে করছে না। এই কথা বলেই নীল রিয়াকে নিয়ে ক্লাসরুমে চলে আসলো। আর তারপর ক্লাস শুরু হলো, ভার্সিটি ছুটি হলো। বিকেল 3টায় নীল তাড়াতাড়ি করেই কলেজ ক্যাম্পাস থেকে বের হতে যাবে, তখনই পেছন থেকে রিয়া বলল, আরে দোস্ত, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিস? আমি তো ভেবেছিলাম তোকে নিয়ে আজ একটু লং ড্রাইভে যাব। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল না একটু ঘুরে আসি। আই এম সরি রে দোস্ত, এখন আর আমাকে দিয়ে সেটা হবে না, কারণ তুই তো জানিস আমার বউয়ের সম্পর্কে। আমি যদি সময় মতো ওর কলেজের সামনে গিয়ে না পৌঁছাই, তখন সে কলেজ থেকে বের হয়ে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমি কোথায় এই পাগল মার্কা মেয়েকে খুঁজে বেড়াবো? ওহ, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, তাহলে তুই চলে যা। আর আগামীকাল তো শুক্রবার, কাল বিকেলে একবার তোদের বাড়িতে আসবো। ঠিক আছে, সমস্যা নেই, চলে আসিস তাহলে। আমি এখন আসি রে। এই বলে নীল বাইকে স্টার্ট দিয়ে নিহার কলেজের সামনে চলে আসলো। নিহার কলেজ এখনও ছুটি হয়নি, তাই নীল গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কলেজ ছুটি হলে 3:30টার দিকে। নেহা কলেজ থেকে বের হয়ে এই চারপাশে নীলকে খুঁজতে লাগলো। নীল একটু আড়ালে দাঁড়িয়েছিল নেহা কি করে সেটা দেখতে। নেহা তখনই গেটের সামনে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে দিল। আমার জামাই কই? আমার জামাই বুঝি আমাকে না পেয়ে চলে গেছে? হায় আল্লাহ, এখন আমি আমার জামাইকে কোথায় পাবো? আর বাড়িতেই কি করে যাব? ও জামাই, জামাই কোথায় তুমি? নেহার এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তখনই কলেজের গার্ড এসে নেহাকে বলল, কি ব্যাপার নেহা মামনি, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আঙ্কেল, সকালবেলা আমার জামাই আমাকে দিয়ে গেছে, আর জামাই বলে গেছিল ছুটির সময় সে আমাকে নিয়ে যাবে, কিন্তু এখনো তো আমি কোথাও আমার জামাইকে দেখতে পাচ্ছি না। আমার জামাইটা বুঝি আমার কলেজ ছুটি হতে দেরি হয়েছে সেজন্য আমাকে রেখেই চলে গেছে। এখন বলেন না আমি আমার জামাইকে কোথায় পাবো? আরে নেহা মামনি, এর জন্য এভাবে কান্না করতে হয় নাকি? সে হয়তো এখনো আসেনি। তুমি এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করো, আমি তো আসি এখানে। তাহলে তোমার চিন্তা কিসের? তোমার জামাই এসে পড়বে। কিন্তু নেহা কান্না করেই চলেছে, তার কান্না যেন থামতে চাইছে না। এটা দেখে নীল হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তখনই সে আড়াল থেকে নেহার সামনে এসে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, আমি শুধু দেখছিলাম তুমি আমাকে না পেলে কি করো, তাই বলে এভাবে কান্না করতে হবে নাকি? তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে না পেয়ে চলেই গেছো। আমি হয়তো আমার জামাইটাকে হারিয়ে ফেলেছি। আমার জামাই বোধহয় আমার উপর রেগে আছে, তাই আমাকে বাসায় নিয়ে যায়নি। তাই তো আমি কান্না করছিলাম, তুমি আড়াল থেকে মজা নিচ্ছিলে, তাই না? আই এম সরি বউ, আর কখনোই এরকম হবে না। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই আড়ালে দাঁড়িয়ে থাকবো না। আমি তোমাকে ক্ষমা করতে পারি শুধুমাত্র একটা শর্তেই। তুমি এখানে সবার সামনে দাঁড়িয়ে কান ধরে উদ্বস করবে আর আমাকে সরি বলবে, তারপর আমি তোমাকে ক্ষমা করব। আর তা না হলে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। হাই আল্লাহ, এটা তুমি কি করে বলছো? এখানে সারা কলেজের ছাত্র ছাত্রীরা আছে, তাদের সামনে তুমি তোমার জামাইকে কান ধরে উঠবস করাবে? তাহলে তারা কি মনে করবে সেটা একবার চিন্তা করেছো? আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। তোমাকে যেটা করতে বলেছি তোমাকে সেটাই করতে হবে, তা না হলে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না, আর তোমার সঙ্গে বাসায়ও যাব না। তখন তুমি বাসায় গিয়ে বুঝতে পারবে আমার শাশুড়ি আম্মু তোমায় ঠিক কি করে। ঠিক আছে বউ আমার, এই যে আমি কান ধরে উঠবস করছি, মান ইজ্জত গেলে তোমার যাবে, আমার তো আর একা যাবে না। তাহলে আমার সমস্যা কোথায়? এই বলে নীল কান ধরে উঠবোস করতে শুরু করলো।
তখনই নেহা তাকে কান থেকে হাত ছাড়িয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে আজকের পর থেকে আর কখনোই এরকম করবে না। জানো আমার কতটা কষ্ট হচ্ছিল তোমাকে দেখতে না পেয়ে। অতঃপর নীল নেহাকে নিয়ে বাসায় চলে আসতো। বাসায় এসেও নেহা কান্না করে চলেছে। এটা দেখেই নীলের আম্মু তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে গেলে তখন তো তুমি অনেক হাসি খুশি ছিলে। এখন তোমার কি হয়েছে বলো তো আমাকে শুনি। আমার জামাই শুধু আমাকে ভয় দেখায় কেন বলেন তো? আমি তো তাকে অনেক ভালোবাসি, তাহলে সে আমাকে ভয় দেখায় কেন? কথাটা শোনা মাত্রই নীলের আম্মু নীলের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো আর তারপর তাকে বলল, এটা তোকে কতবার বলেছি মেয়েটার সঙ্গে উল্টাপাল্টা কিছু করবি না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। দেখা যাচ্ছে আজ তোর বাবা আসুক বাড়িতে আর তোর একদিন কি আমার একদিন। তোকে কতবার বলেছি তুই এরকম করবি না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আরে আম্মু, এইটুকু কথার জন্য তুমি আবার আব্বুকে কেন বলতে যাবে? আমি তো শুধু নেহার সঙ্গে একটু মজা করছিলাম। আমি দেখতে চাইছিলাম সে কি করে, তাই তো আমি একটু দুষ্টুমি করলাম। প্লিজ আম্মু, তুমি এ ব্যাপারে আব্বুকে কিছু বলতে যেও না। আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ আম্মু, তুমি আব্বুকে কিছু বলো না। এটা শুনে নেহা তার শাশুড়ি আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু তুমি আব্বুকে কিছু বলো না। আব্বু যদি আমার জামাইকে মারে তাহলে তো আমারই ব্যথা লাগবে, তখন আর লাভ কি হবে? তুমি আব্বুকে কিছু বলো না প্লিজ আম্মু। ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার আব্বুকে কিছুই বলবো না। এবার তো তুমি খুশি? এখন যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। অতঃপর নীল আর নেহা দুজনেই ওপরের রুমে চলে গেল আর তারপর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে তারপর রুমে গেল বিশ্রাম করার জন্য। নীল বিছানায় শুয়ে আছে। নেহা তখন নীলের পাশে এসে শুয়ে পড়ল আর বলল, জামাই তোমাকে একটা কথা বলার আছে। আসলে কথাটা আমার বান্ধবী বলেছে, বলো তুমি যখন একা থাকবে তখন তোমাকে কথাটা বলতে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, আমি শুনছি। কি কথা বলেছে তোমার বান্ধবী তোমাকে? আসলে জামাই আমার বান্ধবী বলেছে বিয়ের পর নাকি মেয়েদের পেট থেকে বাবু বের হয়। আমার পেট থেকে কবে বাবু বের হবে? নেহার এই কথা শুনে নীল হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটার মাথায় সমস্যা নাকি তার বান্ধবীদের? নীল তখন পরিস্থিতি শান্ত করার জন্য নেহাকে বলল, আসলে নেহা, তুমি তো এখনো অনেক ছোট, তাই এখনই তোমার পেটে বাবু আসবে না। আগে তুমি পরিপূর্ণ বড় হও, তারপর তোমার পেটে বাবু আসবে। আরে তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমার ক্লাসের কয়েকটা বান্ধবীর বিয়ে হয়েছে, তাদের বাবু হয়েছে, তাই আমার বাবু লাগবে। প্লিজ আমাকে বাবু এনে দাও। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই না? তাহলে কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে থাকতে দেব না। আমি তোমাকে তোমার আম্মুর বাসায় দিয়ে চলে আসব, এই বলে দিলাম তোমাকে। না প্লিজ, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমাকে আমার আম্মুর বাসায় দিয়ে এসো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে আর আমি এই কথা বলবো না। এই যে কান ধরে বললাম, আর কখনো আমি বাবুর কথা বলবো না, কিন্তু তোমাকে ছাড়াও আমি থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন একটু ঘুমিয়ে পড়ো। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে তারপর পড়তে বসবে। আমি তোমাকে তোমার পড়া বুঝিয়ে দেব। প্লিজ তুমি আমাকে আমার পড়া বুঝিয়ে দিবে, তাহলে তো আমি অনেক খুশি। ঠিক আছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। এই কথা বলেই নেহা তখনই নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে নেহা নীলকে বলল, ও জামাই জামাই, আমার না খুব চা খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে এক কাপ চা বানিয়ে দেবে? আমার তোমার হাতের চা খাওয়ার অনেক ইচ্ছে হয়েছে। কিন্তু আমি তো চা বানাতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তবে সেটা খেতে পারবে কিনা সেটা আমি কিন্তু বলতে পারছি না। তুমি যদি আমার জন্য খাওয়ার অযোগ্য কিছু নিয়ে আসো তাহলে আমি সেটা খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি শুধু নিয়ে আসো, আমি তোমার হাতের কিছু খেতে চাই প্লিজ। ঠিক আছে, তাহলে তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। এই বলে নীল কিচেনে চলে গেল। আর এদিকে চা বানানোর শেষ হলে সে রুমে আসছিল। তখন পেছন থেকে তার আম্মু বলল, নীল, তোর হাতে ওটা কি? তুই কি কিছু রান্না করছিস নাকি? না মানে আসলে আমি মনে আমার হাতে বানানো চা খেতে চাইছিলাম, তাই আমি ওর জন্য একটু চা বানালাম, কিন্তু আদৌ সেটা খাবার উপযোগ্য কিনা সেটাই তো বুঝতে পারছি না। যে ছেলেটা কোনো দিন নিজের হাতে
ট্যাবলেট দিয়ে ভাত পর্যন্ত খায় না, সে কিনা আজ বউয়ের জন্য চা বানিয়েছে। সত্যি বলতে হয়, বিয়ের পর ছেলেরা সত্যি বদলে যায়। আচ্ছা ঠিক আছে, যা। নীল তখন আর কোনো কথা না বলেই নিজের রুমে চলে আসলো। সে রুমে এসেই দেখতে পেল নেহা বিছানায় বসেই তার জন্য অপেক্ষা করছে। সে আসা মাত্রই নেহা বিছানা থেকে নেমে থাকে, বলতে লাগলো, এত তাড়াতাড়ি তুমি নিয়ে আসলে? আমি তো ভেবেছিলাম অনেকক্ষণ সময় লাগবে। যাই হোক, তাড়াতাড়ি দাও, আমার আবার পছন্দের জিনিস তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে। এই নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ, সুপার। সত্যি তোমার হাতের চা অনেক মজা হয়েছে। আজ থেকে তুমি প্রতিদিন আমাকে বিকেলবেলা চা বানিয়ে খাওয়াবে। কি হলো, তুমি কথা বলছো না কেন? তুমি আমাকে চা বানিয়ে খাওয়াবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি খেতে চাও তাহলে আমি তোমাকে প্রতিদিন বিকেলে আমার হাতে এক কাপ চা বানিয়ে দেব। এখন এটা শেষ করে তাড়াতাড়ি পড়তে বসো। অতঃপর পড়া শেষ হলে সবাই মিলে রাতের খাবার খেতে ডাইনিং টেবিলে গেল। তখনই নীলের আম্মু নেহাকে বলল, নেহা আম্মু, তোমার জামাইয়ের হাতে চা কেমন হয়েছিল? অসাধারণ, একদম সুপার। আমার কাছে খুব ভালো লেগেছে। ও তাই? আসলে নিজের জামাই বানিয়েছে বলে কথা, খারাপ হলেও তো আর খারাপ বলা যাবে না, তাই না? আরে না আম্মু, তুমি যে কি বলো না, অনেক ভালো হয়েছে। আমি ভালো হয়েছে বলেই তো ভালো বলছি। এরপর নীলের আম্মু আর কোনো কথা বলল না, কারণ তিনি খুব ভালো করেই জানেন এখন যদি নেহা কোনো একটা কথা রাখলেও পায় তাহলে খাবার টেবিলে এসে সংসদ বসিয়ে দেবে, আর সেখানেই যত রাজ্যের যত কীর্তিকলাপ সব শুরু করে দেবে। তাই কথা না বাড়িয়েই খাবারটা শেষ করাটাই উত্তম। খাওয়া দাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে চলে গেল। নেহা রুমে এসে নীলকে বলতে লাগলো, আচ্ছা জামাই, তুমি যে বলেছিলে আমাকে আম্মুর বাসায় নিয়ে যাবে, কবে নিয়ে যাবে? তুমি চাইলে কালকে কলেজ ছুটির পর আমি তোমাকে নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই চলো। আসলে ওই বাড়িতে আমার একটা বিড়াল আছে, বিড়ালটাকে ছাড়া আমার আবার ভালো লাগে না। তাই ভাবছি ওই বাড়িতে গিয়ে আমি আমার বিড়ালটাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কাল সকালে একেবারে রেডি হয়ে তারপর কলেজে যেও। তাহলে কাল ওখান থেকেই তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব। এখন ঘুমিয়ে পড়ো, দেখি রাত 11টা বেজে গেছে। তা না হলে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। ঠিক আছে, ঘুমাবো, কিন্তু তার আগে আমায় একটু আদর করে দাও, তাহলেই ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বুকের উপর এসে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তারপরে তুমি ঘুমিয়ে পড়ো। আমি কি এটার কথা বলেছি? আমার বান্ধবীরা বলেছে যাদের বিয়ে হয় প্রতিদিন রাতে নাকি তাদের জামাই তাদের আদর করে ঘুম পাড়িয়ে দেয়। আমি ওইভাবে আদর করে ঘুম পাড়িয়ে দেওয়ার কথাই বলেছি। হ্যাঁ, আমিও তো তোমাকে সেটাই বলছি, তুমি আমার বুকের উপর এসে ঘুমিয়ে পড়ো। থুর বোকা জামাই আমার, কিচ্ছু বোঝে না। তোমাকে কি আমি এই কথা বলেছি? ওরা নাকি কী সব করে, আমি ওসব করতে চাই। প্লিজ আমাকে ওইভাবে আদর করে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা দেখো, আমি তো তোমায় ভালোবাসি, আমি কি তোমায় মিথ্যা কথা বলতে পারি? আমি তোমাকে আমার বুকের উপর শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর তোমার বান্ধবীরা তোমায় মিথ্যে কথা বলেছে, কারণ ওরা তো তোমায় ভালোবাসে না, তাই। তুমি সত্যি বলছো তো? ওরা আমাকে ভুল কথা বলেছে। তাহলে কাল ওদের আমি বুঝিয়ে দেব আমাকে মিথ্যা বলার ফল কি। এই বলে নেহা নিজের বুকের উপর সে শুয়ে পড়ল, আর তারপর নীল তাকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন সকাল 6টা বাজতে না বাজতেই নেহা ঘুম থেকে উঠে পড়ল আর নীলকে ডাকতে লাগলো, ওই জামাই জামাই, কি হলো, তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? তুমি না আমাকে বলেছিলে সকাল সকাল ঘুম থেকে উঠতে, তাহলে তুমি এখনো ঘুমাচ্ছ কেন? নীল তখন ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো সবেমাত্র সকাল 6টা বেজে 5 মিনিট হয়েছে। তাই সে নেহাকে বলল, নেহা, এখনো সময় হয়নি, তুমি আরেকটু ঘুমাও, সময় হলে আমি নিজেই তোমাকে ডেকে দেব। ঠিক আছে, তাহলে আমি ঘুমাচ্ছি। এরপরে কিন্তু তুমি আবার আমাকে এইটা বলতে পারবে না যে আমার কারণে যাতে লেট হয়েছে। আমি কিন্তু তোমাকে সকাল সকালেই ডেকে দিয়েছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে কোনো দোষ দিব না। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি, অ্যালার্ম বাজলেই ঘুম থেকে উঠে তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেব। এখন তুমি নিশ্চিন্তে ঘুমাও, সময় হওয়ার আগেই তুমি ঘুম থেকে উঠতে পারবে। অতঃপর নেহা আবারও নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 8:30টার দিকেই নীল ঘুম থেকে উঠল আর নেহাকে ঘুম থেকে জাগিয়ে দিল। তারপর দুজনেই ফ্রেশ হয়ে নিল। জামাই, আজকে তো আমরা ওই বাসায় যাব। এখন তুমি আমাকে বলো আমি কোন ড্রেসটা পরবো। নেহা, এখন তো তুমি কলেজে যাবে, তাহলে এখন তুমি কলেজের ড্রেসটাই পরো। আর তোমার পছন্দ মতো একটা ড্রেস
তোমার কলেজ ব্যাগে নিয়ে নাও। কলেজ ছুটি হলে ওয়াশরুমে গিয়ে ওটা পরে নিও। আমি তো পছন্দ করতে পারছি না, তাই তো তোমাকে বললাম কোন ড্রেসটা নিব সেটা তুমি বলে দাও। আর এখন কিনা তুমি আমাকে বলছো আমার পছন্দ মতো নিতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে পছন্দ করে দিচ্ছি। এই নাও, এই ড্রেসটা তোমাকে দারুণ মানাবে। এটা তুমি কলেজ ব্যাগে নিয়ে নাও। কলেজ ছুটি হলে ওয়াশরুমে এটা চেঞ্জ করে নিও। ওয়াও, সত্যি এটা অনেক সুন্দর। জামাই তোমার পছন্দ আছে বলতে হবে। ঠিক আছে জামাই, তোমাকে ধন্যবাদ। এখন নিচে চলো। অতঃপর দুজন নিচে চলে আসতো। নেহা নিচে এসে তার শাশুড়ি আম্মুকে বলল, আম্মু, আমরা আজ ওই আম্মুর বাসায় যাব। জামাই আমাকে নিয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে যাও। তোমরা কি আজ ও বাসায় থাকবে নাকি চলে আসবে? নেহা যদি থাকতে চাই তাহলে থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই। কাল ওখান থেকে ওকে কলেজে দিয়ে আমি ভার্সিটি চলে যাব। আরে না জামাই, এটা তুমি কি বলো? আমরা কেন ওই বাসায় থাকতে যাব? আমরা এই বাসায় চলে আসব। রাতেই আমার ওখানে একদম ভালো লাগে না, তাই ওখানে থাকবো না। সব মেয়েরাই তো বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার জন্য একদম উতলা হয়ে থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে তার বিপরীত কেন? কি সমস্যা বলো তো শুনি। আমার ওখানে যেতে মন চায় না, বেশি যাব না, শুধু আম্মু বলেছে তাই যাচ্ছি, তা না হলে তো যেতামই না। নীল তখন আর কোনো কথা বলল না, চুপচাপ খাবারটা খেয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। তারপর নেহাকে আর কলেজে পৌঁছে দিয়ে সে ভার্সিটিতে চলে গেল বিকেলবেলা। ভার্সিটিতে ছুটি হতেই সে নেহার কলেজের সামনে চলে আসতো। বেশ কিছুক্ষণ পর নেহা ড্রেস চেঞ্জ করে তারপর কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো, আর দাঁড়িয়ে নীলকে দেখতে পেয়ে বলল, জামাই দেখো তো আমাকে কেমন লাগছে। অসাধারণ, একদম পরীর মতো সুন্দর লাগছে তোমাকে। সত্যি এই ড্রেসটাই তোমাকে দারুণ মানিয়েছে। আচ্ছা নেহা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথা রাখবে? হ্যাঁ, একটা কেন, আমি তোমার হাজার একটা কথাও রাখতে রাজি আছি। বলো তুমি কি বলবে, আমি তোমার সব কথা রাখবো। তুমি আমাকে এভাবে সবার সামনে জামাই বলে ডেকো না, আমার লজ্জা লাগে। এই যে দেখো, তুমি এখানে আমাকে জামাই বলে ডেকে যাও, আর তোমার কলেজের সব স্টুডেন্টরা আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন সার্কাস দেখছে। কথাটা বলা মাত্রই নেহা চারপাশে নিজের চোখ বুলিয়ে নিল, আর তারপরে ওইসব ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলল, তোমার চোখগুলো একদম তুলে নেব। তোরা আমার জামাইয়ের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তোরা কি জীবনেও কারো জামাই দেখিসনি নাকি? তাহলে তোরা নিজেরা বিয়ে করে তারপর নিজেদের জামাই দেখতে থাক, আর জামাইয়ের দিকে এইভাবে তাকাবি না বলে দিলাম, তাহলে কিন্তু তোদের কপালে খারাপ হবে। আরে ভাই, তুই যেভাবে তোর জামাইকে জামাই জামাই বলে ডাকছিস, এখানে কি আর না তাকিয়ে উপায় আছে নাকি? পেয়েছিস একটা জামাই। হ্যাঁ, আমি জামাই পেয়েছি, তাহলে তোদের কি হয়েছে? আমার জামাইকে আমি জামাই জামাই বলে ডাকবো, তাতে তোদের কি? তোরা কেন এইভাবে তাকিয়ে থাকবি? শেষবারের মতো বলে দিচ্ছি, যদি আর কখনো আমার জামাইয়ের দিকে এইভাবে তাকিয়ে থাকিস, তাহলে তোদের চোখ খুলে মার্বেল বসিয়ে দেব। ভাই, তোর জামাইয়ের দিকে কেউ তাকাবে না। তুই তোর জামাইটাকে প্যাকেট করে রাখ, তাহলে শুধু আমরা কেন, ছেলেরাও তোর জামাইয়ের দিকে তাকাবে না। এই তোকে কথা দিলাম। হ্যাঁ, প্রয়োজন হলে আমি আমার জামাইকে প্যাকেট করে রাখবো, তোদেরকে দেখতে দেব না। খবরদার কখনোই আমার জামাইয়ের দিকে এইভাবে তাকাবে না, এটাই শেষ কথা। কথাগুলো এক নিঃশ্বাসে নেহা বলে তারপর কিছুটা সময় নিয়ে তারপর আবার নীলের দিকে তাকিয়ে বলতে লাগলো, জামাই, এবার তো তুমি খুশি হয়েছো। এদেরকে আমি ইচ্ছে মতো বকে দিয়েছি, এরা আর কখনোই তোমার দিকে এভাবে তাকাবে না। বলো তুমি খুশি হয়েছো? এতক্ষণ এখানে যা কিছু ঘটে গেছে সবকিছু নীলের মাথার উপর দিয়ে গেছে। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তারপরেও পরিস্থিতি শান্ত করার জন্য বলল, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা আর কখনো আমার দিকে তাকাবে না। আমি শুধুমাত্র আমার বউয়ের সম্পত্তি, বুঝতে পেরেছো সবাই? নেহা, আমাদের লেট হয়ে যাচ্ছে, এখন তুমি বাইকে উঠে বসো, তা না হলে কিন্তু আবার বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাবে। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ বাইকে উঠে বসলো, আর নীল বাইক চালাতে শুরু করলো। পাশে একটা সুপার শপের সামনে এসে নীল বাইকটা দাঁড় করালো, আর তখনই নেহা নীলকে প্রশ্ন করলো, কি ব্যাপার, কি হলো? আমাদের বাসায় তো এখান থেকে আরো অনেকটা দূরে, তাহলে তুমি এখানে বাইকে দাঁড় করিয়েছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি, খালি হাতে যাব নাকি? চলো ওখান থেকে কিছু কেনাকাটা করে নেই। আরে না, একদমই না, ওটা তো আমার নিজেরই বাড়ি, ওখানে যাচ্ছি, তাহলে কিছু নিতে হবে কেন? শুধু শুধু পয়সা নষ্ট করতে হবে না, চলো তো যাওয়া যাক।
নেহা, তুমি না আমার সব কথা শোনো, তাহলে এখন তুমি আমার কথা শুনছো না কেন? আমি তোমাকে কি বললাম আর তুমি আমাকে কি বলছো? চলো ভিতরে, ওখান থেকে কিছু ফলমূল আর কিছু মিষ্টি কিনে নেই। তখনই হঠাৎ নীলের বলা কথাগুলো নেহার মনে পড়ে গেল। তাই নেহা আর কোনো কথা বলল না, চুপচাপ নীলের সঙ্গে ভেতরে চলে গেল। আর নীল তখন কিছু ফলমূল আর কিছু মিষ্টি কিনে নিল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর তারপর দুজনেই আবারও বাইকে উঠে রওনা দিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর নেহাদের বাড়ির সামনে এসে নীল বাইক দাঁড় করালো। বাইক থেকে নেমে নেহা দৌড়ে গেটের সামনে গিয়ে কলিং বেল চাপ দিতে লাগলো। একটানা কলিং বেল চেপে যাচ্ছে, এটা দেখে নীল তাকে বলল, আরে বাবা, এরকম পাগলের মতো কাণ্ড কেউ করে নাকি? বাড়িতে সবাই হয়তো ব্যস্ত আছে, তাই দরজা খুলতে একটু লেট হচ্ছে। একটু অপেক্ষা করো, কেউ এক্ষুনি এসে দরজা খুলে দেবে। আরে সবার এত কিসের কাজ? ওরা জানে না এখানে আমার জামাই এসেছে, আর আমার জামাই এখানে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর তারা কাজ নিয়ে পড়ে আছে। তখনই নেহার আম্মু এসে দরজা খুলে দিল। আর নেহাকে দেখে উনি বললেন, আরে নেহা, তুই? জামাই কেমন আছে? রাখো তোমার জামাই, সে কখন থেকে কলিং বেল চাপ দিয়ে যাচ্ছি, দরজা তো খুলছেই না কেন? জানো না আমি আমার জামাইকে নিয়ে এসেছি? আমার জামাইটা সেই কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আমার জামাইটার বুঝি পা ব্যথা করে না? আসলে মা, ভেতরে একটু কাজ করছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আই এম সো সরি। তাছাড়া তোরা তো ফোন দিয়ে আসিসনি। যদি জানতাম তোরা আসবি, তাহলে তো আমি দরজার সামনেই দাঁড়িয়ে থাকতাম। ঠিক আছে, এখন ভেতরে চলো, তবে নেক্সট টাইম থেকে যখন আসবো তখন যেন দরজা খুলতে আর 2 মিনিটও দেরি না হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম। নেহা প্লিজ, এরকম করে না। উনি তোমার আম্মু হয়, উনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। উনি তো বললেন উনি কাজ করছিলেন, তাহলে তুমি কেন ওনার সঙ্গে এরকম আচরণ করছো? তুমি আবার কেন আম্মুর হয়ে ওকালতি করছো? তোমাকে না বললাম তুমি কারোর হয়ে আমার সঙ্গে কথা বলবে না? তুমি আমার 10টা না 5টা না একমাত্র জামাই, আর তুমি 1 মিনিট ধরে দরজার বাইরে দাঁড়িয়েছিলে। তোমার পাগুলো বুঝি ব্যথা করে না? আরে না বাবা, আমি একদম ঠিক আছি। এখন দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ করো আর ভিতরে চলো। আমি কিন্তু রেগে যাচ্ছি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আমার মুখ বন্ধ করলাম, আর কোনো কথাই বলবো না। এবার তো তুমি খুশি? অতপর নেহা আর কোনো কথা না বলেই বাড়ির ভেতরে চলে আসতো। নেহা বাড়িতে আসতেই তার ছোট ভাই নিলয় দৌড়ে আসতো আর নেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে আপু, তুই কোথায় চলে গেছিলি? আমি তো তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন তুই কোথা থেকে এসেছিস? কিডন্যাপার বুঝি তোকে আটকে রেখেছিল? এই ছেলেটাকে তোকে কিডন্যাপ করেছে বল আমায়। আরে না, এটা আমার জামাই। আমি একে বিয়ে করেছি আর এর সঙ্গেই থাকি। আর এই শোন, একদম দুষ্টুমি করবি না আমার জামাইয়ের সঙ্গে, তাহলে কিন্তু তোকে মেরে তক্তা বানিয়ে দেব। ও মানে এটা আমার দুলাভাই? দুলাভাই কেমন আছো তুমি? এই তো শালা বাবু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো দুলাভাই, ভালো আছি। দুলাভাই, তুমি আমার সঙ্গে ক্রিকেট খেলবে? আমার না ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, প্লিজ চলো না একবার সাথে যাই। এই না, একদম নয়। তোকে আমার খুব ভালো করেই চেনা আছে। তুই মিথ্যে কথা বলে আমার জামাইকে নিয়ে যাবি, আর তারপর আমার জামাইকে নিয়ে গিয়ে ব্যথা দিবি। এটা আমি থাকতে কখনোই হতে দেব না। নেহা এরকম করে না, ও ছোট মানুষ, ও কি এত কিছু বোঝে নাকি? ও আমাকে কোনো ব্যথা দেবে না। আমি ওর সঙ্গে যাচ্ছি, তুমি এখানে থাকো। না, তাহলে আমিও তোমার সঙ্গে যাব, কারণ আমি একে একদমই বিশ্বাস করি না। কোন সময় কোন কাজ করে বসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি যাব তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই চলো। এরপর নীল, নেহা আর নিলয় দুজনকে নিয়ে ছাদে চলে আসতো। সেখানে বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে গল্পগুজব করলো আর খেলাধুলা করলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তখন নীল নেহাকে বলল, নেহা সন্ধ্যা হইয়া আসলো, বাসায় যেতে হবে তো, চলো এবার। ও হ্যাঁ, এটা তো আসলে আমার মনেই ছিল না। তুমি মনে করিয়ে দিয়ে ভালো করেছো। চলো এবার যাওয়া যাক। এই বলে নেহা, নীল, নিলয় তিনজনেই নিচে চলে আসতো। নেহা নিচে এসেই বলতে লাগলো, আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমি আমার জামাইকে নিয়ে চলে যাচ্ছি। আরে এটা তুই কি বলছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই তো একটু আগেই আসলি তোরা, তোর কোনো খবর দিয়ে আসিসনি। আমি রান্নাবান্না করছি, গেলেও রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তাছাড়া আমি তোর বাবাকে এইমাত্র ফোন দিয়ে বলেছিলাম, তোর আব্বু বলল আজ থেকে যেতে। না, একদমই নাই। আমি তোমাদের বাড়িতে আর থাকবো না। আমার জামাই নিজের একটা বাড়ি আছে, আমি ওখানে গিয়ে থাকবো। আমি চলে যাচ্ছি আমার জামাইকে নিয়ে। তুই কি পাগল না? তোর মাথা টাথা
খারাপ হয়ে গেছে। আমি মাঝে মাঝে সেটাই ভেবে পাই না। জামাইকে নিয়ে বিয়ের পর প্রথম বাড়িতে এসেছিস, আর এখন খাওয়া দাওয়া না করে চলে যাবি? এটা হতে পারে নাকি? তুই 5 মিনিট বস, রান্না প্রায় শেষ হয়ে এসেছে। বললাম তো আমার হাতে সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে। আম্মু বলেছে তাড়াতাড়ি চলে যেতে, আমি চলে যাচ্ছি। জামাই প্লিজ, তুমি নেহাকে কিছু বলো। আমার রান্না শেষ হয়ে এসেছে। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছো, এভাবে চলে গেলে আমার একটুও ভালো লাগবে না। আচ্ছা আম্মু, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। আমি না হয় নেহাকে বুঝিয়ে বলছি। নেহা, আমি তোমাকে কি বলি, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ বলো, কি বলবে? দেখো আম্মু, আমাদের দুজনের জন্য অনেক কষ্ট করে রান্না বান্না করেছে। আমরা যদি এখন এভাবে এখান থেকে চলে যাই তাহলে আম্মুর মনে অনেক কষ্ট লাগবে। তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসো, আম্মুকে রান্নাটা শেষ করতে দাও। আমি তো বললাম আমি রাত হলেও তোমাকে নিয়ে বাসায় চলে যাব, তাহলে তুমি এত অস্থির কেন হচ্ছ? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি একটু শান্ত হয়ে বসছি। তবে তোমাকে কিন্তু আমি 10 মিনিটের বেশি সময় দেব না। তোমার যা করার এই 10 মিনিটের মধ্যেই করতে হবে। নেহার এই কথা শুনে নেহার আম্মু তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলেন আর তারপর তাড়াতাড়ি করে রান্নার কাজ শেষ করলেন। রান্না শেষ করে তিনি তাদেরকে খেতে দিলেন। খাওয়া দাওয়া শেষ হলেই নীল আর নেহা দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টার মতো বেজে গেল। বাসায় আসতেই নীলের আম্মু নেহাকে বলল, কি ব্যাপার নেহা, এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আম্মু, এই বাড়িতে আমার একদম ভালো লাগে না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। বলো, আমি ভালো করিনি? হ্যাঁ, তুমি একদম ভালো কাজ করেছো। যাও, এখন যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এরপর নীল আর নেহা দুজনেই কোনো কথা না বলেই রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল। এভাবে কাটছিল দিনগুলো, ঠিক স্বপ্নের মতো। নেহার বাচ্চামিগুলো ঠিক যেন কম ছিলই না। নীলের কাছে এগুলো বিরক্ত লাগে না, ভালোই লাগে। সেও নেহারি বাচ্চামি স্বভাবগুলোকে ভালোবাসে। তার খুব ভালো লাগে নেহা যখন বাচ্চাদের মতো কিছু আবদার করে, সেটা পূরণ করতে। খুব ভালো আর সুখে কাটছিল তাদের দিনগুলো। কিন্তু সেই দিনগুলো আর খুব বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করে একদিন নীল আর নেহা কলেজে যাচ্ছিল, তখনই তাদের বাইক অ্যাক্সিডেন্ট করে নিল। নীল খুব একটা ব্যথা না পেলেও নেহার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। নেহাকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর জানায় নেহার অবস্থা খুবই খারাপ। মাথায় খুব আঘাত পাওয়ার ফলে অবস্থা খুবই খারাপ হয়েছে। মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। সে বাঁচবে কিনা তাতেও সন্দেহ। ডক্টর প্লিজ, আপনি যেভাবে হোক মেয়েটাকে একটু ভালো করে দেন। যত টাকা লাগে আমি দেব। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, কিন্তু আমার মেয়ের মতো বৌমাটাকে সুস্থ দেখতে চাই। দেখুন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এই মেয়ের জায়গায় অন্য কেউ হলেও আমরা সেটাই করতাম, কারণ পেশেন্ট আমাদের কাছে পেশেন্টই হয়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাকে বাঁচিয়ে রাখার, সুস্থ রাখার জন্য। ডক্টর, আপনি অন্য পেশেন্ট আর আমার বৌমার মতো তার সম্পর্কটাকে গুলিয়ে ফেলবেন না। আমার বৌমাকে আমার ছেলে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমাদের একটা মাত্র ছেলে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। বৌমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা আমাদের এই ছেলেটাকে হারিয়ে ফেলব। প্লিজ ডক্টর, আমি আপনার দুটো সন্তান হারাতে চাই না। ঠিক আছে, আপনারা একটু শান্ত হন আর আমাদের বিষয়টা দেখতে দিন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এই বলে ডক্টর সেখান থেকে চলে গেল। এরপর চলে গেল আরও 2 দিন, কিন্তু নেহার অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। তার অবস্থা ক্রমশ আরও খারাপ হতে থাকলো। তখন ডক্টর নীলের আব্বুকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বললেন, দেখুন, আপনার বৌমার অবস্থা আগের চাইতে আরও অনেকটা খারাপ হয়ে গেছে, তাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলবেন? আর বলুন কি হলে কিভাবে আপনারা আমার বৌমাকে বাঁচাতে পারবেন। যে কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের বৌমাকে জীবিত দেখতে চাই। হ্যাঁ, আমি সেটাই বুঝতে পেরেছি, আর তাই আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে। আসলে আপনার বৌমার মাথায় বড় একটা অপারেশন করতে হবে, যার জন্য প্রায় 5 থেকে 7 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তাই এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। ডক্টর, আপনাকে তো আগেই বলেছি আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। যদি আমার সারা জীবনের সমস্ত ইনকামের পয়সাও আমার বৌমায়ের পেছনে খরচ করতে হয়, আমি তাতেও রাজি আছি। কিন্তু আমি আমার ছেলের সুখের এভাবে বিসর্জন দিতে চাই না। আমার ছেলে আর বৌমাকে নিয়ে
অনেক সুখে আছি। আমি আমার ছেলেকে সারা জীবন এভাবে সুখী দেখতে চাই। প্লিজ ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি টাকা ম্যানেজ করে আজ বিকেলের মধ্যেই জমা দিচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে অপারেশন ব্যবস্থা করছি। সত্যি আপনাকে দেখে আমি খুবই অবাক হলাম, কারণ এই প্রথমবার কোনো শ্বশুরকে তার বৌমার জন্য এভাবে পাগল হতে দেখেছি। আজকের আগে আমি কখনোই দেখিনি কোনো শ্বশুর তার বৌমার জন্য এতগুলো টাকা খরচ করতে রাজি হয়েছে। আপনি তাকে আমার বৌমা বলবেন না, আপনি তাকে আমার মেয়ে বলতে পারেন। আপনি তো আমার ফ্যামিলির ডক্টর। আপনি তো খুব ভালো করেই জানেন নীলের জন্ম হওয়ার পর আমরা আর একটা বাচ্চা নিতে কতটা চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার ভাবি একটা সমস্যার কারণে আর সেটা হয়ে ওঠেনি। নেহাকে যেদিন থেকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমরা আরেকটা সন্তানের অভাব ভুলেই গিয়েছিলাম। তাই প্লিজ আমাদের এই জায়গাটা শূন্য করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি নেহাকে বাঁচিয়ে তুলতে। এই বলে নীলের আব্বু হসপিটাল থেকে বের হয়ে অফিসে চলে আসতো। আর তখনই ম্যানেজারকে নিজেই ক্যাবিনে ডেকে নিল। হ্যাঁ স্যার, আপনি নাকি আমাকে ডাকছিলেন, কি ব্যাপারে বলুন। আমাদের অ্যাকাউন্টে বর্তমান কত টাকা আছে আপনি এক্ষুনি আমাকে জানান। ঠিক আছে স্যার, আপনি 5 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি চেক করে আসছি, তারপর আপনাকে জানাচ্ছি। এই বলে ম্যানেজার নিজের ক্যাবিনে চলে গেল। আর অ্যাকাউন্ট চেক করে কিছুক্ষণ পর ফেরত এসে নীলের আব্বুকে বলল, তার এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টে 3 কোটি টাকার মতো আছে, কিন্তু হঠাৎ করে আপনি টাকার কথা কেন জিজ্ঞাসা করছেন? আমরা তো 1 সপ্তাহ আগেই 16 কোটি টাকা একটা ডিল করেছি, ওখানে সমস্ত টাকা দিয়ে দেওয়া হয়েছে। ম্যানেজার সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আমার বৌমা হসপিটালে আছে, তার অপারেশন করাতে হবে, আমার টাকা প্রয়োজন। আপনার ছেলে শ্বশুরবাড়ির লোকেরা তো রয়েছে, তারাই তো একটা ম্যানেজ করতে পারে, এর জন্য আমার কাছে আপনাকে এত টাকা দিতে। ম্যানেজার সাহেব, আপনাকে আমি আমার ফ্যামিলির বিষয়ে কথা বলার পারমিশন কিন্তু দেইনি। আপনি টাকা উইথড্র করার ব্যবস্থা করুন। আর আমাদের যে প্রোডাক্টগুলো মার্কেটিংয়ে ছাড়া হয়েছে সেগুলো পেমেন্ট খুব তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করুন। আজ বিকেলের মধ্যেই আমার 5 কোটি টাকা লাগবে। কিন্তু হুট করে এভাবে বললেই তো হয় না, এতগুলো টাকা কি আর হুট করে ম্যানেজ করা যায় নাকি? যদি 5 লাখ টাকা হতো ম্যানেজ করে দিতে পারতাম, কিন্তু 5 কোটি টাকা, এগুলো তো আর মুখের কথা নয়। আমি কোনো কথা শুনতে চাই না, আমার টাকার প্রয়োজন, আমি টাকা চাই। আজ বিকেলের মধ্যেই আপনি কোথা থেকে টাকা ম্যানেজ করে দিবেন সেটা আপনার ব্যাপার। আর যদি টাকা ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার চাকরি থাকবে না, সেটা বুঝতে পেরেছেন? প্লিজ স্যার, এভাবে বলবেন না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই বলে ম্যানেজার সাহেব নীলের আব্বুর ক্যাবিন থেকে বের হয়ে চলে গেলেন। আর তার ঠিক কিছুক্ষণ পরই নেহার আব্বু এসে সেখানে উপস্থিত হলো। আসলে নেহার আব্বু একটা ব্যবসার কাজে দেশের বাইরে চলে গিয়েছিল। নেহার অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি দেশে ফিরে এসেছেন। কি করে নিয়ে এসেছেন বেশ কিছু টাকা। ভাই সাহেব, টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। নেহা যেমন আপনার পুত্রবধূ তেমনই আমারই মেয়ে। এখানে 2.5 কোটি টাকা আছে। আমি যে টাকাটা নিয়ে গিয়েছিলাম সে কাজটা করিনি, টাকাটা নিয়ে ফেরত এসেছি। আমার কাছে আমার মেয়ে সবচাইতে আগে। চলেন হসপিটালে যাওয়া যাক। আগে আমার মেয়ের অপারেশনটা হোক, তারপর সব কিছু নিয়ে চিন্তা করা যাবে। আপনাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটা বুঝতে পারছি না। এই মুহূর্তে এত টাকা ম্যানেজ করা আমার পক্ষে আসলেই সম্ভব ছিল না, কারণ আমি 1 সপ্তাহ আগে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি। তাই এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে খুব একটা টাকা নেই। চিন্তা করবেন না, আমি সময় মতো আপনার টাকাটা আপনাকে দিয়ে দেব। সে আপনার মেয়ে হলেও আমার পুত্রবধূ, আমার দ্বিতীয় সন্তান। আপনি তো জানেন আমি নেহাকে কতটা ভালোবাসি। তার এই অবস্থা আমি নিজেকে আর কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না। যাই হোক, এখন চলুন, কথা না বাড়িয়ে আগে হসপিটালে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলুন। আগে হসপিটালে যাওয়া যাক, বাকি কথা পরে কথা বলা যাবে। আগে মেয়েটাকে তো সুস্থ করা যাক। এই বলে দুজনেই হসপিটালে চলে আসলো। আর এদিকে নীল আজ 3 দিন ধরেই নেহার পাশে বসে বসে শুধু কান্নাই করছে। নেহার এমন অবস্থা হওয়ার পর থেকে সে আর 1 গ্লাস জল পর্যন্ত মুখে তুলছে না। যদিও সে নিজেও অনেকটা ব্যথা পেয়েছে, কিন্তু সেটা তার কাছে কিছুই না। নিজে কোনো ঔষধ নিচ্ছে না, শুধু বারবার বলছে, নেহা প্লিজ তুমি ফিরে এসো, আমি তোমাকে হারাতে চাই না, তোমায় অনেক বেশি ভালোবাসি।
তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো। তখনই পেছন থেকে তার আব্বু তার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না বাবা, নেহা আমাদের মধ্যে ফিরে আসবে। আমরা দুজনেই তার অপারেশনের টাকা এইমাত্র জমা দিয়ে এসেছি। আল্লাহর কাছে শুধু কামনা কর নেহা যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে আর তার অপারেশন সাকসেস হয়। কিন্তু বাবা, ম্যানেজার সাহেবকে একটু আগেই আমি ফোন করেছিলাম, উনি তো বললেন আমাদের অ্যাকাউন্টে এখন এত টাকা নেই। তাহলে তুমি টাকা ম্যানেজ করলে কিভাবে? তোর শ্বশুর আজকে বাংলাদেশে ফিরে এসেছে, উনি টাকাটা দিয়েছে, চিন্তা করিস না, আমি সময় মতো টাকাটা ওনাকে ফেরত দিয়ে দেব। নেহা তো আর আমাদের বাড়ির বউ নয়, মেয়ে হয়েই থাকে, তাই না? আমি তো তাকে নিজের সন্তানের চাইতে কোনো অংশে কম দেখি না, তাই তার বাবার চাইতে আমার দায়িত্ব বেশি। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটাই বুঝতে পারছি না আমার জীবনে। নেহা না থাকলে আমি বেঁচে থাকবো না। প্লিজ বাবা, এভাবে বলিস না। নেহার জন্য শুধু তোর একার খারাপ লাগছে সেরকমটা কিন্তু নয়, আমাদেরও কিন্তু অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ বাবা, তুই নিজেকে শান্ত কর। আর নেহার অপারেশন আজ রাতেই হবে, তারপর দেখা যাক আল্লাহ পাক আমাদের কপালে কি রেখেছে। তুই একটা কাজ কর, বাসায় গিয়ে গোসল করে তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তোর নেহাকে ভিক্ষা চা। আল্লাহ যেন তোকে তার নেহাকে ফিরিয়ে দেয়। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমরা এখানে থাকো, আমি বাসায় যাচ্ছি। এই বলে নীল হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। আর তারপর গোসল করে উজু করে নামাজে দাঁড়িয়ে পড়লো। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নেহাকে চাইলো আর অনেকক্ষণ কান্নাকাটি করলো। তারপর তাড়াতাড়ি হসপিটালতে এসে দেখে নেহাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। নীল তখনও সেখানে দাঁড়িয়ে কান্না করছে। ডাক্তার তখন তাকে বলল, নীল, প্লিজ তুমি এভাবে কান্না করো না, নিজেকে শান্ত করো। আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি নেহাকে ফিরিয়ে আনতে। প্লিজ ডক্টর, আপনারা যেভাবে পারেন আমার নেহাকে আমার কাছে ফিরিয়ে এনে দিন। আমি নেহাকে ছাড়া থাকতে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ওকে ছাড়া আমি আমার একটা সেকেন্ডও কল্পনা করতে পারি না। ঠিক আছে বাবা, তুমি একটু শান্ত হও আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এরপর নেহাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। 3.5 ঘন্টা ধরে নেহার অপারেশন চলছে আর নীল অপারেশন থিয়েটারের সামনে ঠায় দাঁড়িয়ে আছে। তার যেন সেখান থেকে নড়তেই মন চাইছে না। সে যদি এখান থেকে এক পা নড়ে, তারপরে যদি তার নেহার কিছু হয়ে যায়। প্রায় 3 ঘন্টা 40 মিনিট পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্রই নীল দৌড়ে ডাক্তারের কাছে চলে গেল আর ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, কি অবস্থা এখন? আমার নেহা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ নীল, তুমি কোনো চিন্তা করো না, অপারেশন সাকসেস। আশা করছি নেহা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তবে একটা সমস্যা হয়েছে মনে হয়, নেহার স্মৃতিশক্তি চলে যেতে পারে। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এটা আপনি কি বলছেন? নেহার যদি স্মৃতিশক্তি চলে যায় তাহলে তো আমার নেহা আমাকেই চিনতে পারবে না। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? নেহা যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমি তার ভালোবাসায় বেঁচে থাকবো? কিছুই করার নেই, ধৈর্য ধরা ছাড়া। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমরা তো আর আল্লাহর উপর যেতে পারবো না, যা হবে সব আল্লাহর ইচ্ছায়। এই বলে ডক্টর সেখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নেহাকে ওটি থেকে কেবিনে শিফট করা হলো। নেহার চেহারাটা একদম কালো হয়ে আছে, কিন্তু কেবিনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ডাক্তার পরিষ্কার জানিয়ে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে কেউ নেহার সঙ্গে দেখা করতে পারবে না, কারণ 1 সপ্তাহ সময় লাগবে নেহার জ্ঞান ফিরে আসতে। যদি কেউ নেহাকে দেখতে চায় তাহলে দরজার বাইরে থেকেই দেখতে হবে, কাছে যাওয়া যাবে না। ডাক্তার, এটা আপনি কি বলছেন? আমি নেহাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ওর কাছে যাওয়ার পারমিশন দিন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি মারা যাব। প্লিজ নীল, তুমি শান্ত হও। আমরা জানি তুমি নেহাকে কতটা ভালোবাসো। তোমার ভালোর জন্যই আমরা বলছি এই মুহূর্তে তুমি নেহার কাছে যেও না। তুমি বাইরে থেকে নেহাকে দেখো। আমরা তো আর তোমাকে নেহাকে দেখতে নিষেধ করছি না, কিন্তু প্লিজ নেহার কাছে যেও না। ঠিক আছে ডক্টর, আমার নেহার ভালোর জন্য আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি, কিন্তু আমি যেন আমার নেহাকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যেতে পারি না। অতঃপর ডক্টর চলে গেল সেখান থেকে। দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। নীল নেহার কেবিনের বাইরে একটা চেয়ারে ঠাই বসে আছে। 1 মিনিটের জন্যও সেখান থেকে কোথাও যাচ্ছে না। এই বুঝি নেহার জ্ঞান ফিরে এলো।
আর তাকে ডাকলো। সেদিন বিকেলবেলা নেহার আম্মু নীলকে বলল, বাবা, তোমার চেহারার কি অবস্থা হয়েছে? আমরা তো সবাই আছি এইখানে। তুমি একটা বারের জন্য বাসায় যাও, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করো। তুমি যদি ভালো না থাকো তাহলে তুমি তোমার নেহাকে ভালো রাখবে কি করে? না, আমি এখান থেকে কোথাও যাব না যতক্ষণ পর্যন্ত আমার নেহার জ্ঞান ফিরে না আসছে, আমার নেহা আমার সঙ্গে কথা না বলছে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। প্লিজ বাবা, এরকম বলো না। তুমি নিজের চেহারার কি অবস্থা করেছো সেটা একবার দেখো। নেহা যদি এই অবস্থায় তোমাকে দেখে সে তো আসলে তোমাকে চিনতে পারবে না। এসব ভুল কথা। নেহা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার ছায়াটা দেখলেও বলে দিতে পারবে যে এটা আমি। সে আমাকে কখনোই অজানা মনে করবে না। এটা আপনাদের ভুল ধারণা। আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে আপনারা বাসায় চলে যেতে পারেন। আমাকে বাসায় যাওয়ার কথা বলবেন না। আমি আমার নেহাকে রেখে কোথাও যাব না। তারপর আর কেউই কিছু বলল না। আজ সপ্তম দিন ডক্টর নেহাকে দেখতে এসেছে। ডক্টর ক্যাবিন থেকে বের হওয়া মাত্রই নীল তার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার ডক্টর, আমার নেহা কেমন আছে? আপনি তো বলেছিলেন আজ নেহার জ্ঞান ফিরে আসবে, কিন্তু এখনো নেহার জ্ঞান ফিরে আসলো না কেন? অপেক্ষা করো, হয়তো আজ বিকেলের মধ্যেই নেহার জ্ঞান ফিরে আসতে পারে। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। নীল তখনও কেবিনের বাইরে ঠায় দাঁড়িয়ে আছে। বিকেল প্রায় 3-4 দিকে নেহার জ্ঞান ফিরে আসলো। তখনই একজন সিস্টার এসে নীলকে খবরটা দিল। নীল খবর পাওয়া মাত্রই কেবিনে চলে গেল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টরের কথাই সত্যি হলো। নেহার স্মৃতিশক্তি চলে গেল। নীল যখন নেহার সামনে দাঁড়িয়ে আছে তখন নেহা নীলকে প্রশ্ন করল, কে আপনি আর আমি এখানে হসপিটালে কি করে এলাম? নেহা, আমি নীল। আমি তোমার নীল, তোমার ভালোবাসার নীল। আই এম সো সরি নেহা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন অনেক চেষ্টা করেও তোমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে পারলাম না। আরে বাবা, আজব তো। কে আপনি? আপনি আবার আমার ভালোবাসার মানুষ হলেন কবে থেকে? আপনাকে তো এর আগে আমি কোনোদিন দেখিইনি। নেহা, এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তোমার ভালোবাসার মানুষটাকে চিনতে পারছো না, যাকে তুমি সব সময় জামাই জামাই বলে ডাকতে? আরে মিস্টার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব পাগলের মতো কথা বলছেন? আপনি এখান থেকে যান। আমার মাথাটা এমনিতেই খারাপ লাগছে, প্লিজ আর খারাপ করবেন না। তখনই ডাক্তার এসে সেখানে পৌঁছানো আর নেহার এমন অবস্থা দেখে নীলকে বলল, নীল, আমরা যেমনটা সন্দেহ করেছিলাম ঠিক তেমনটাই হলো। তুমি একটু বাইরে যাও, চিন্তা করো না, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, দেখছি কি করা যায়। আমি নেহার কাছ থেকে এগুলো আর সহ্য করতে পারছি না। প্লিজ আপনি আমার নেহার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন। হ্যাঁ, তুমি এখন যাও, আমরা চেষ্টা করছি। আর সিস্টার, তুমি এখনই একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসো, নেহাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতে হবে। অতপর নীল কাঁদতে কাঁদতেই ক্যাবিন থেকে বের হয়ে বাইরে চলে গেল। আর এদিকে ডক্টর নেহাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। কেবিনের বাইরে বসে কান্না করছে। তখনই নীলের আব্বু তার মাথায় হাত রাখলো আর বলল, বাবা, আমি সব শুনেছি, তুই প্লিজ মন খারাপ করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ নেহাকে যখন বাঁচিয়ে রেখেছে তখন নিশ্চয়ই তার স্মৃতিশক্তি ফিরিয়ে দেবে, তোর জীবনে ফিরে আসবে। তুই শুধু আল্লাহর উপর ভরসা রাখ, সমস্ত ফয়সালার একমাত্র মালিক আল্লাহ। আব্বু, আমার নেহা আমাকে চিনতে পারছে না, এটা আমি সহ্য করতে পারছি না। আমি নেহাকে কত করে বললাম আমি তোমার নীল, কিন্তু সে আমাকে কোনোভাবেই চিনতে পারলো না। আমি কি করে ঠিক থাকি বল? এই বলে নীল আবারও কান্না করতে থাকলো। সে যেন নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছে না। নেহা তাকে চিনতে পারছে না, আর এই ব্যাপারটা তাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। এরপর চলে গেল আরও 3 দিন। নেহাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পাশাপাশি তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয়। 4 দিন পর নেহা ঘুম থেকে জাগ্রত হলো। সে চোখ ফেলে দেখতে পেল তার পাশে একটা নার্স দাঁড়িয়ে আছে। নার্স, আমি এখানে কি করে এলাম? আমি তো নীলের সঙ্গে কলেজে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনি আপনার স্বামীর সঙ্গে কলেজে যাচ্ছিলেন আর সেখানে অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে আপনি এখানে আছেন। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম, তারপর আর কিছুই মনে নেই। আমার নীল কোথায়? তাকে একবার ডাকুন না, আমার তাকে দেখতে খুব ইচ্ছে করছে। প্লিজ আপনি ওকে একটু ডেকে দিন। আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার নীলকে এক্ষুনি ডেকে দিচ্ছি। এই বলে নার্স কেবিন থেকে বাইরে বের হয়ে আসতো। নার্স বাইরে এসে দেখলো নীল কেবিনের সামনে চেয়ারটায় বসে বসে কান্না করছে। তখনই নার্স তাকে বলল,
আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। আমি এক্ষুনি আপনার নীলকে ডেকে দিচ্ছি। মিস্টার নীল, আপনার জন্য একটা খুশির খবর আছে। নেহার স্মৃতিশক্তি ফিরে এসেছে। ও আপনার সাথে দেখা করতে চাইছে। প্লিজ আপনি একবার আমার সঙ্গে ভিতরে চলুন। আপনি সত্যি বলছেন আমার নেহার জ্ঞান ফিরে এসেছে? আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার যে আজ কী খুশি লাগছে। আমি এক্ষুনি যাচ্ছি আমার নেহার সঙ্গে দেখা করতে। এই বলে নীল যেন পালিয়ে একদম উড়ে নেহার কাছে চলে আসে। নীল দৌড়ে এসে নেহার সামনে দাঁড়ালো আর বলল, নেহা, তুমি এখন কেমন আছো? তুমি জানো একটাবার তোমার মুখ থেকে আমার নামটা শোনার জন্য কতটা অপেক্ষা করেছিলাম। আল্লাহর কাছে কতবার কান্না করেছি আল্লাহ যেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয়। তুমি কেমন আছো এখন বলো না আমায়। এই তো আমি ভালো আছি। তুমি কেমন আছো? সেদিন যখন বাইক থেকে ছিটকে পড়ে গেলাম তারপর তো আর আমার কিছুই মনে নেই। তুমি ব্যথা পাওনি তো? না, আমি একদম ঠিক আছি। এরপর নীল আর নেহা দুজনেই বসে গল্প করতে থাকলো। প্রায় 5 মিনিট পর নার্স সেখানে ফিরে আসলো আর নীলকে বলল, আপনি প্লিজ বাইরে যান। এখনই ওনার সঙ্গে এত কথা বলা যাবে না। ওনার মাথার উপর কোনো প্রেশার দেওয়া যাবে না, তাহলে আবার ওনার স্মৃতিশক্তি চলে যেতে পারে। ঠিক আছে, আমি এমন কিছু করতে চাই না যেটা আমার নেহার জন্য ক্ষতিকর হবে। আমি বাইরে চলে যাচ্ছি নেহা, তুমি ভালো থেকো। আমি সময় সময় তোমার সঙ্গে দেখা করতে আসব। জানো না আজ আমার কত খুশি লাগছে। কত দিন পর তোমার মুখ থেকে একটু কথা শুনতে পেলাম। আল্লাহ আমার ডাক শুনেছেন। আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই কথা বলতে বলতে নীল কেবিন থেকে বের হয়ে চলে আসলো। এরপর চলে গেল প্রায় আরও 1 মাস। নেহা এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। নীল ডক্টরের সঙ্গে ডক্টরের কেবিনে বসে কথা বলছে। ডাক্তার, আমরা কি এখন চাইলে নেহাকে বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, আপনারা চাইলেই এখন নেহাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, নেহা এখন অনেকটাই সুস্থ আছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা নেহাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। প্রয়োজনীয় আরও কিছু ওষুধপত্র লাগবে, আমি সেগুলো লিখে দেব। ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আমরা সবাই অনেক কৃতজ্ঞ যে আপনি আমাদের নেহাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা আমার কাছে নয়, আল্লাহর কাছে প্রকাশ করুন। আল্লাহ আপনাদের ডাক শুনেছেন, নেহাকে ফিরিয়ে দিয়েছেন। আমরা তো শুধু উসিলাই মাত্র। ঠিক আছে ডক্টর, তাহলে আসি। কাল আমরা নেহাকে বাড়িতে নিয়ে যাব। এই বলে নীল ডক্টরের কেবিন থেকে বের হয়ে চলে আসলো আর তারপর নেহার সঙ্গে দেখা করতে গেল। নেহা, আমি এইমাত্র ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছি। ডাক্তার বকলো আমরা চাইলে কাল তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি বাড়ি চলে যেতে চাই। আমার এখানে আর ভালো লাগছে না। দম বন্ধ বন্ধ লাগছে। দরজা বন্ধ, ঘর বন্ধ। সারাক্ষণ শুয়ে বসে থাকতে থাকতে আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে, তোমাকে আর এখানে থাকতে হবে না। কালকেই তোমাকে বাসায় নিয়ে যাব। অতঃপর দুজন বসে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো আর তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টার দিকে বাসা থেকে সবাই চলে আসলো নেহাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আরে তোমরা তো দেখি একদম গোষ্ঠী শুদ্ধ সবাই চলে এসেছো এখানে। এটা হসপিটাল নাকি বিয়ে বাড়ি সেটাই তো বুঝতে পারতেছি না। এত কিছু তোমার বুঝতে হবে না মা, তুমি আমাদের জীবনে ফিরে এসেছো, এটাই আমাদের অনেক, জানো না, এটাই আমাদের জন্য অনেক, জানো না। আল্লাহর কাছে কত করে চেয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তাই বলে এইভাবে গোষ্ঠী শুদ্ধ সবাই হসপিটালে চলে আসতে হবে নাকি? আমি তো বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করতে পারতাম। কত বড় একটা বিপদের পর তুমি আমাদের সবার মাঝে ফিরে এসেছো। এইটুকু তো তোমার জন্য একদমই কম হয়ে গেল। আরো বেশি করা উচিত ছিল। যাই হোক, এখন চলো বাড়ি যাওয়া যাক। এই বলে নীল নেহাকে নিজের কোলে তুলে নিল। তারপর বাড়িতে এনে বসিয়ে দিল। প্রায় 8 ঘন্টা পর সবাই মিলে বাড়িতে এসে পৌঁছালো আর আবার বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেরকমটা নীলের বিয়ের দিন সাজানো হয়েছিল। আজ নেহা এই বাড়িতে ফিরে এসেছে, এতে সবাই অনেক আনন্দিত। তাই আবারও নতুন করে আরেকটু আনন্দ করার জন্য বাড়িটাকে এত সুন্দর করে উৎসবমুখর পরিবেশ করা হয়েছে। আমি বুঝতে পারছি না তোমরা সবাই কেন এরকম করছো। আমি তো আর এই বাড়িতে নতুন নয়, তাহলে এত আয়োজন করার কি আছে? আল্লাহ তোমার স্মৃতিশক্তির সঙ্গে তোমার বুদ্ধিটাকেও জাগিয়ে দিয়েছেন। আসলে প্রথমবার যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে সেদিন তুমি ছোট্ট বাচ্চার মতো ছিলে, আর আজ তুমি পরিপূর্ণ যুবতী। তোমাকে আজ আবার নতুন বউয়ের মতো করে এই বাড়িতে বরণ করে তোলা হবে। তখনই নেহা একটা দুষ্টুমি মার্কা হাসি দিয়ে নীলের কানের কাছে মুখটা নিয়ে বলল, তাই নাকি?
তাহলে তো ওগুলো এখন দিতে হবে। কোনগুলো কিসের কথা বলছো আমি ঠিক বুঝতে পারলাম না। যেগুলো তখন চাইলাম আমার বান্ধবীরা আমাকে বলে দিত আর আমি এসে তোমার কাছে বলতাম, কিন্তু তুমি সবসময় অ্যাভয়েড করে যেতে। এখন আর ওসব করলে চলবে না, এখন আমার সব কিছুই চাই। এখন কি সবার সামনে দিয়ে দেব নাকি রুম পর্যন্ত আগে যাবে? সে তোমার ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই। তুমি যদি সবার সামনে দিতে পারো তাহলে আমি সবার সামনেই নিতে পারবো, আমার কেন লজ্জা করবে? আসলেই তুমি একটা পাগলি। তোমারই তো। অতঃপর নীলের আম্মু আরও একবার নেহাকে বরণ করে বাড়িতে তুলে নিল। সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করতে লাগলো। আর এদিকে নীলের আম্মু নেহার জন্য নিজের হাতে অনেক রকম রান্না করেছেন, আর সেই সঙ্গে বেশ কিছু মিষ্টিও বানিয়েছেন নিজের হাতে স্পেশালি একমাত্র পুত্রবধূর জন্য। যাই হোক, রেখে খাওয়া দাওয়া করা শেষ করে নীল তার বন্ধুদের নিয়ে নিজের রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিল। রাত আনুমানিক তখন 11টার মতো হবে বাজে। নীলের আম্মু পুত্রবধূকে নিজের হাতে সাজিয়ে দিলেন, আর তারপর নীলের ওরাও রুমে নিয়ে আসলেন। রুমে পৌঁছে দিয়ে তিনি নেহাকে বললেন, যাও, আজ থেকে নতুন জীবনটা সুন্দর করে শুরু করো। তোমার জন্য অনেক শুভকামনা রইল। নেহা তখন তার শাশুড়ি আম্মুকে সালাম করলো আর তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে রুমে পা বাড়ালো। সে রুমে ঢোকার কিছুক্ষণ পরে নীল রুমে চলে আসলো, আর তারপর দরজাটা বন্ধ করে নেহার কাছে এসে দাঁড়ালো। নেহা তখনই নীলকে পা ছুঁয়ে সালাম করতে যাচ্ছিল, কিন্তু নীল তাকে সেটা করতে না দিয়ে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলল, প্রিয়তমা বউ আমার, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। তোমাকে আমি তখনও ততটা ভালোবাসতাম এখন যতটা ভালোবাসি, কিন্তু একটু তফাৎ হয়ে গেছে। সেটা আর বলতে হবে না, আজ পুরোটাই সুদে আসলে বুঝে নেব। ঠিক আছে, তোমার যা করার ইচ্ছে তুমি তাই করো, কিন্তু তার আগে চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। তোমাকে আমার জীবনে আবারও নতুন করে ফিরে পেয়েছি, তার জন্য তো আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে, শুকরিয়া জানাতে হবে, তাই নয় কি? হ্যাঁ, তাই চলো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আবারও আমাকে নতুন করে জীবন দান করেছেন। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আর আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ নেই। এই বলেই নীল আর নেহা দুজনেই নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হওয়া মাত্রই নেহাকে নীল কোলে তুলে নিল। এটা দেখে নেহা বলতে লাগলো, আরে আরে কি করছো তুমি? তুমি আমাকে কোলে তুললে কেন? আমি তো এক্ষুনি পড়ে যাব, আর পড়ে গেলে তো ব্যথা পাবো। চুপ, একদম কোনো কথা বলবে না। আমার শরীরে কি কোনো শক্তি নাই নাকি যে তুমি আমার কোল থেকে পড়ে যাবে? এই বলে নেহাকে নিয়ে নীল বিছানায় চলে আসতো। জান, আমি সত্যি কল্পনা করিনি তোমাকে আমি আবারও আমার জীবনে নতুন করে ফিরে পাবো। আমাদের ভালোবাসাটা যে সত্যি ছিল, তাই তো আল্লাহ আমাদের দুজনকে আবারও এক করে দিল। সেটাই, তা না হলে এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর তোমাকে ফিরে পেলাম, এটা তো জাস্ট অকল্পনীয় একটা বিষয়। যাই হোক, বাদ দাও সেসব কথা, যা হয়ে গেছে তা গেছেই। এখন ভবিষ্যতের দিন কি করে ভালো থাকবো সেটাই চিন্তা করা যাক। আগে আমার এতদিনের ভালোবাসাগুলো সুদে আসলে ফিরিয়ে দাও, তারপর ভবিষ্যতে চিন্তা করা যাবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। অতঃপর নীল নেহাকে নিজের আরও কাছে টেনে নিল, আর তারপর তাদের ভালোবাসার সূচনা পর্ব শুরু করলো। আর ভালোবাসায় দুনিয়ার আরও একটা নতুন ভালোবাসার গল্পের সূচনা করলো। আরে আপনারা এখনও কি করছেন? চলুন আমরা এখান থেকে বিদায় হই। লুকিয়ে লুকিয়ে কারো বাসর ঘরের কথা শুনতে হয় না। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।